সবাইকে স্বাগতম। আমার আজকে এই ব্লগটি থাকছে বারুদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এর উপর। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। চলুন দেখাই আশ্রমের। চলে যাচ্ছে বাবা 10 টাকা দাম করে দেন না। কক্সবাজার থেকে আইয়ার সুন্দর থেকে বেরোলাম যে সুন্দর থেকে রোজনীতি করতে পারলাম।
অ্যাডভোকেট টোকেন পাবেন প্রশাসন কার্যালয়ে যোগাযোগ করুন। এখন অ্যাডভোকেট টোকেন পাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের এই ব্লগটা থাকবে স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর সমাধিকে নিয়ে। আমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ 1390 থেকে 1411 হিজরি ছিলেন ইলিয়াস শাহীর রাজবংশের তৃতীয় সুলতান। তিনি তৎকালীন বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসন আরোহণের পর তিনি গিয়াসউদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি যাওয়ার জন্য আপনার নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উত্তর দিকে সোনারগাঁও দক্ষিণ দিকে মুগরাপাড়া অবস্থিত। মুগরাপাড়া মেইন রোড ধরে 4 কিলোমিটার দূরে শাসিমপুর গ্রাম সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি। সেটা
মুগদাপাড়া থেকেই সিএনজি বা অটো থেকেই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি যাওয়া যায়। এই হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধির পাশে আরেকটি সমাধি রয়েছে। ইতিহাস থেকে জানা যায় 1389 সালে গিয়াসউদ্দিন আজম শাহর পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে সিংহাসন লাভ করেন। তার রাজত্বকালে অত্র অঞ্চলে শিক্ষা, দীক্ষা, সাহিত্য ও চারুকলা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ উন্নত সাধিত হয়। তিনি ছিলেন ন্যায় বিচারক, বিচক্ষণ একজন শাসক। ফলে দেশ বিদেশে তার চর্চা হতে থাকে এবং পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে তিনি তার অসীম বন্ধুত্ব ছিলেন। প্রায় 22 বছরের রাজত্বের পর 1410 খ্রিস্টাব্দে গুপ্ত ঘাতকের হাতে তার প্রাণনাশ ঘটে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর সাথে ইলিয়াস শাহী বংশের গৌরবোজ্জ্বল অধ্যায় পরিসমাপ্তি ঘটে। এ হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম সমাধি। কালো পাথরের তৈরি সমাধিটিতে 3 মিটার লম্বা, 1.5 মিটার চওড়া এবং 90 মিটারের উঁচু। 3 ধাপ বিশিষ্ট কবরের সবার নিচে পাথরটি সাদামাটা পাথরের একটি পাটাতল। মাঝের অংশটি কারুকার্যময় বাক্সের আকারে তৈরি, আর উপরের ধাপটি নৌকা চেয়ের মতো করে নির্মাণ করা হয়েছে। এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই সমাধিটি কালো রঙের। মাঝের ধাপে কারুকাজগুলো এক সারি খোপের আবরুদ্ধ এবং প্রতিটি খোপে একটি করে বাঁশযুক্ত খিলান রয়েছে। প্রতিটি খিলানের চূড়ান্ত হাতে ঝুলে থাকা শিকড়ের ডগার পদ্ম দোলক শোভা বাড়িয়েছে। তাছাড়া মূল সমাধির কার্নিশে সূক্ষ্ম কারুকার্যময় অলঙ্কার রূপ দুই পাশে তিনটি করে খাঁজ বিশিষ্ট খিলান, প্রমণিত শিকড় এবং ঝুলন্ত ঘণ্টা নকশা দেখতে পাওয়া যায়, যা আমাদের দেশে প্রাপ্ত এক বিরল স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা থাকবে গোয়ালদিয়া মসজিদকে নিয়ে। গোয়ালদিয়া মসজিদ পানামনগরে অবস্থিত। চলুন আজকে ভিডিওটা দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আশা করি। চলুন পর দেখি ভিডিওটাতে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার অন্তর্গত পানামনগর থেকে 6 কিলোমিটার উত্তর ও পশ্চিমে অবস্থিত গোয়ালদি গ্রাম। আর এই গোয়ালদি গ্রামেই এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, যার নাম গোয়ালদি মসজিদ। মুঘল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁওতে 12 ভূঁইয়ার প্রধান ঈসা খাঁ ও মুসা খাঁ এর আগেই স্বাধীন সুলতান রাজধানী ছিল। তখন তৈরি করা হয় এই মসজিদটি। এটি স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত। মসজিদটির শিলালিপির তথ্য অনুযায়ী সৈয়দ আশরাফ আল হুসাইনির পুত্র সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে 1494 থেকে 1519 সালে নির্মিত। 925 হিজরির 15 শাবান মোতাবেক, অর্থাৎ ইংরেজি 1519 খ্রিস্টাব্দের আগস্টে মোল্লা হিজবর আকবর খান এটা নির্মাণ করেন। এটা হচ্ছে মসজিদের পূর্ব অংশ, পূর্ব সাইডটা এটা।
আলাউদ্দিন হোসেন শাহর আমলে বাংলার শিক্ষা, শিল্প ও সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল। মসজিদটির ভিতরে ও বাহিরের দেওয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষণীয়। এটা হচ্ছে দেওয়ালের পূর্ব অংশে, মসজিদের পূর্ব সাইডে এখানে একটা প্রবেশদ্বার রয়েছে। দেওয়ালগুলোর প্রশস্ত 1.61 মিটার, চার কোণায় সুলতানি রীতিতে তৈরি 4টি খিলান স্তম্ভ রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো মসজিদের ভিতরের অংশটুকু। মাঝখানে এক গম্বুজ রয়েছে। মসজিদটির পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে। একমাত্র গম্বুজটির ভিত্তি 4 কোণের 4টি স্কুইজ খিলানের উপর, আর ছাদের ভার রক্ষার জন্য মসজিদটির ভিতরে কালো পাথরের অলঙ্কৃত স্তম্ভ রয়েছে। এটা হলো মসজিদটির দক্ষিণাংশ। পশ্চিম ও দক্ষিণাংশ থেকে তোলা এই অংশটুকু। পূর্ব দিকে 3টি প্রবেশপথ বরাবর পশ্চিম দেওয়ালের অলঙ্কার সমৃদ্ধ 3টি মেহরাব রয়েছে। এটা হলো পশ্চিমাংশ, যা মেহরাব রয়েছে 3টি। কেন্দ্রীয় মেহরাবটি অপেক্ষাকৃত প্রশস্ততর এবং কালো পাথরের খোদাইকৃত ফুলের এবং আরব্য নকশার সৌন্দর্যমণ্ডিত। এখানে দেওয়ালের গায়ে চুন লেগে আছে, অর্থাৎ হলো মানুষ মনে করে দেওয়ালে চুন লাগালে তার আশা পূরণ হয়। উনিশশো সাল থেকে এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এ হচ্ছে মসজিদটির উত্তর অংশ। এখানেও ফুলের কাজ রয়েছে। আপনারা দেখছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন, মন্তব্য করে জানাবেন যে কেমন লাগবে। এই চুলা লাগায় অনেকের বাচ্চা হয় না, বাচ্চা আসা অনেকের ছেলে মেয়ে লেখাপড়া কম দুর্বল এগুলো ভালো মজুর চললিগা এই চুলাগুলো লাগা আসলে এগুলো কিছু না। এগুলো কাল্পনিক মানুষের মসজিদে কিছু করতে পারে তো মহিলারা আর কি এই চুলা লাগায় চুলা লাগায় সব। সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা থাকবে হাজীগঞ্জ দুর্গ নিয়ে, বিস্তারিত আলোচনা হবে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই হাজীগঞ্জ দুর্গ নিয়ে। হাজীগঞ্জ দুর্গের এটা হচ্ছে পূর্ব অংশে। এটা হচ্ছে, তবে এই দুর্গটা অন্য যে দুর্গ থেকে একটু আলাদা।
এটা হচ্ছে উত্তর অংশ, যে অংশটা যে পাশে রয়েছে। আর এটা হচ্ছে মূল ফটক, মূল যে দুর্গের ভিতরে ঢোকার যে অংশটা, এটা হচ্ছে প্রধান অংশটা। এটা উত্তর দিকে, দুর্গের উত্তর পাশেই ঢোকার অংশটুকু, এটা উত্তর পাশ। এখানে প্রায় 19টি ধাপ রয়েছে দুর্গে ঢোকার পথে, 19টি সিঁড়ি। এই দুর্গটি অন্য দুর্গগুলোর মতোই ইটের সুরকি দিয়ে তৈরি করা। এই পাশটা হচ্ছে হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের পাশের অংশটা, এটা হচ্ছে দুর্গের ভিতরের অংশটা। বিশাল খেলার মাঠ, প্রায় 64 একর জায়গা জুড়ে এই দুর্গটা রয়েছে। হাজীগঞ্জ দুর্গটা মূলত জলদুর্গ। এই দুর্গকে অনেকে খিরিসপুর দুর্গ নামে পরিচিত। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটা নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এটি খিরিসপুর দুর্গ নামেও পরিচিত। জাহাঙ্গীরনগরকে রক্ষা করতে 3টি জলদুর্গ তৈরি করা হয়, বা যে জলদুর্গ গড়ে ওঠে তার মধ্যে এটা একটা, যা হাজীগঞ্জ দুর্গ নামে পরিচিত। মুঘল সুবেদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপন করা হয়। নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করতে এই দুর্গটি নির্মাণ করা হয়। অন্যান্য দুর্গগুলা 4 কোণা বিশিষ্ট ছিল, আর এই দুর্গটা হচ্ছে 6 কোণা বিশিষ্ট দুর্গ। এই হচ্ছে ছোট ছোট ছিদ্র, ছিদ্রগুলো সোজা না, একটু বাঁকা, নিচের দিকে নামানো। এগুলো হচ্ছে কামান দিয়ে গোলা কামান নিক্ষেপ করার জন্য এই ছিদ্রগুলো ব্যবহার করা হতো। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি দুর্গের পূর্ব পাশে অবস্থিত। মাঝখানে দেওয়াল সম্বলিত বা সিঁড়ির পথ রয়েছে, সিঁড়ির মাঝখান দিয়ে সিঁড়ি করে উপরে ওঠা হতো এই ওয়াচ টাওয়ারে। দূর থেকে না, ওয়াচ টাওয়ারটির অবস্থা এখন এই অবস্থা রয়েছে। ঢাকা থেকে অনায়াসে হাজীগঞ্জ একদিনে দেখে আসা যাবে হাজীগঞ্জ দুর্গটি। ঢাকা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যাওয়া যে কোনো বাসে উঠলে নারায়ণগঞ্জ চাষারা থেকেই রিক্সা বা ইজি বাইকে করে হাজীগঞ্জ দুর্গ বা খিরিসপুর দুর্গ, অথবা হাজীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে, তার পাশে হলো এই দুর্গটি। অথবা আরেকটি পথ রয়েছে, নবীগঞ্জ লঞ্চঘাট, পাশেই এই দুর্গটি অবস্থিত। এখানে সিঁড়িপথ ছিল, যা ভেঙে গেছে। এটা এই সিঁড়িপথের নিদর্শন দুর্গটির। অংশটুকু সুরকি দিয়ে তৈরি করা মনে হবে জঙ্গল। এখানে খুব খেলার মাঠের মতো আকৃতি রয়েছে। কোনো উদ্যোগ নেই এগুলো সংস্কারের জন্য। পুরোটা খেলার মাঠ এখন হিসেবে ব্যবহার করা হয়। দূর থেকে নেওয়া। এই হচ্ছে কোণার বিশিষ্ট, এখানে উঁচু স্থান, একটু উঁচু আকৃতি এখানকার। 7ম শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল যে 3টি ত্রিভুজ জলদুর্গ, এর মধ্যে একটি হলো হাজীগঞ্জ দুর্গ। এটা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। অপর দুইটি, একটি হলো সোনাকান্দা দুর্গ, আরেকটি হলো ইন্দাকপুর দুর্গ। দুর্গ উত্তর দিয়ে রয়েছে তোরণযুক্ত প্রাচীন প্রবেশপথ, যেটা আমরা দেখিয়েছিলাম।
এই খিলানযুক্ত সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গ যা দিয়ে কামান দিয়ে আক্রমণ করা হতো জলদস্যুদেরকে। আমার সোনাকান্দা দুর্গ এবং ইন্দ্রপুর দুর্গ নিয়ে আরো দুটি ভিডিও রয়েছে, আপনাদের যদি ভালো লাগে থাকে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তবে যে বুরুজ রয়েছে 6টা, সেগুলো সবগুলো সমান নয়, কিছু কম বেশি ছোট বড় রয়েছে। তুলনামূলকভাবে দক্ষিণের বুরুজ দুটো বড়। আর দুর্গের কোণাগুলো সমান নয়। দুর্গের ভিতরে পূর্ব দিকে বর্গাকৃতি উঁচু একটি ওয়াচ টাওয়ার আপনাকে দেখিয়েছিলাম। এখানে জমির পরিমাণ প্রায় 68%। সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনাকান্দা দুর্গ থেকে। আজকের এই ব্লগটা থাকবে সোনাকান্দা দুর্গকে নিয়ে, তার মাঝে আলোচনা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখাই সোনাকান্দা দুর্গ নিয়ে আজকের ব্লগটা। সরকারের নির্দেশনাপত্র, সোনাকান্দা দুর্গের বাইরের অংশে অর্থাৎ উত্তর পাশে গেটের পাশে এটা লাগানো হয়েছে। এটা হচ্ছে সোনাকান্দা দুর্গের উত্তর পাশের অংশটুকু। ইটের সুরকি দিয়ে তৈরি করা এই দুর্গটির দেওয়াল। ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে কামান নিক্ষেপ করার জন্য ছিদ্র রাখা হয়েছিল। এ পাশটা হচ্ছে উত্তর পূব পাশ, পূর্ব পাশের অংশে। সোনাকান্দা দুর্গ একটি জলদুর্গ, মুঘল স্থাপনা। মুঘল আমলে নির্মাণকালে সঠিক সাল তারিখ না পাওয়া গেলেও ধারণা করা যায় 1660 থেকে 1663 সালের মধ্যে বাংলার সুবেদার মীর জুমলার সময় নির্মিত হয়েছিল এই দুর্গটি। এটাই নারায়ণগঞ্জ শহরের পূর্ব দিকে শীতলক্ষ্যা নদীর তীরে বন্দর থানার সোনাকান্দা গ্রামে অবস্থিত সোনাকান্দা দুর্গ। এটা হচ্ছে উত্তর পাশের, দুর্গের উত্তর পাশের প্রধান যে গেট, সেই গেটটা দুর্গের। এটা হচ্ছে প্রধান গেটটা, সবসময় মোটামুটি খোলা থাকে, এটা জনসাধারণের জন্য মুক্ত থাকে। এই দুর্গটি দেওয়ালের গেটের কারুকাজ করা, দেওয়ালের অংশ বিশেষ। যাতায়াতের জন্য আপনার ঢাকা শহরতে যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ শহরের লঞ্চঘাট এরিয়ায় যে কোনো বাস এখান পর্যন্ত আসে। লঞ্চঘাট থেকে লঞ্চে বন্দরের উপর গিয়ে রিক্সা যোগে সোনাকান্দা গ্রাম, সোনাকান্দা দুর্গ সবাই চিনে, আসবেন। এইভাবে আসা যায় অনায়াসে, ঢাকা থেকে একদিনই দুর্গ দেখে ঘুরে যাওয়া যাবে। এগুলো সবগুলো ছিদ্র রাখা হয়েছে দেওয়ালে, যাতে কামানে গোলা নিক্ষেপ করা যেতে পারে এই দুর্গ থেকে। দুর্গটি চতুর্ভুজ আকৃতির দুর্গ, প্রায় 284 ফুট, প্রস্থ 187 ফুট। দুর্গের দৈর্ঘ্য প্রায়, গড়ে উচ্চতা 10 ফুট, প্রস্থ প্রায় 3.5 ফুট। 4 কোণা বিশিষ্ট, 4 কোণার মধ্যে নিরাপত্তার বেষ্টনী রয়েছে। এটা হলো ভিতর থেকে উত্তর পাশে গেটটা অবস্থিত, প্রধান যে গেটটা, এই গেটটা অবস্থিত। দুর্গের পশ্চিম দিকের মধ্যে একটি উচ্চ মঞ্চ রয়েছে, যার সঙ্গে 5টি খাতযুক্ত খিলান পথ। দুর্গের চারপাশে কামানে গোলা নিক্ষেপের জন্য গোলাকার ছিদ্র রয়েছে, যে ছিদ্রগুলো আমি দেখেছি এটা উপরে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ পথটি উত্তর দিকে। আরাকান ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য সেই সময় মুঘল সুবেদার এই দুর্গটি নির্মাণ করেন। মূলত এই বাংলা অর্থাৎ ঢাকা জাহাঙ্গীরনগরকে রক্ষা করতে 3টি দুর্গ তৈরি করা হয়েছিল। এর মধ্যে একটি দুর্গ।
এই দুর্গটি নিয়ে বিভিন্ন গল্পগাথা রয়েছে। লোকে মুখে যে গল্প শোনা যায়, বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী। একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদেরকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে জলদস্যুর আক্রমণের শিকার হন। জলদস্যুরা তাকে সদরঘাট এলাকায় নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে এই সংবাদ ইশাখার কাছে পৌঁছা। ইশাখা এলাকার এসে জলদস্যুর আক্রমণ করে পালিয়ে যায়, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই তিনি ঘোড়া নিয়ে সৈনিকদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সদরঘাট এলাকা থেকে জলদস্যুদেরকে পরাস্ত করে এবং স্বর্ণময়ীকে উদ্ধার করে সোনাকান্দা নিয়ে আসে এবং সোনাকান্দা দুর্গে নিয়ে আসেন। তারপর জমিদার কেদার রায়কে তার মেয়ে নিয়ে যেতে খবর পাঠান। খবর শুনে কেদার রায় আসেন, কিন্তু মুসলিম ঘরে রাত কাটানোর কারণে হিন্দু সমাজ তাকে গ্রহণ করবে না, এই ভয়ে তিনি মেয়েকে না নিয়ে চলে যান। এদিকে ইশাখা পড়লেন মহাবিপদে। স্বর্ণময়ীকে নিয়ে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তারপর বিয়ে করেন। বিয়ের পর স্বর্ণময়ীকে নাম বদলে রাখা হয় সোনা বিবি। কেদার রায় বিধবা মেয়েকে জোর করে এনে এই দুর্গে বন্দি করে ইশাখা। সোনা বিবি এই দুর্গে বসে অনেক কান্নাকাটি করেছিলেন, যার জন্য এর নাম হয়েছিল সোনাকান্দা। আপনারা দেখছেন পশ্চিম অংশের সিঁড়ি দিয়ে উপরে ওঠার যে মঞ্চটা রয়েছে, সেই মঞ্চের অংশটুকু। দেওয়ালে সব জায়গায় কামান নিক্ষেপ করার অংশ রয়েছে, ছিদ্র রয়েছে। ইশাখা সোনা বেবিকে খুবই ভালোবাসতেন। তার এই ভালোবাসার নিদর্শন হিসাবে এই দুর্গের নাম রাখা হয় সোনাকান্দা। অনেকেই বিশ্বাস করেন লালবাগ কেল্লা এবং সোনারগাঁও দুর্গের সঙ্গে সুড়ঙ্গ পথে এই সোনাকান্দা দুর্গ রয়েছে। সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে সোনাকান্দা, লালবাগ কেল্লা, সোনারগাঁও আসা যাওয়া করা যেত, অনেকে মনে করেন। এসব লোককথা। এই হচ্ছে মঞ্চটা, যে পশ্চিম পাশে যে মঞ্চ রয়েছে, এই হচ্ছে মঞ্চটা। কামান নিক্ষেপ করার জন্য ছোট ছোট আকারের ছিদ্র রয়েছে। এই হলো ছিদ্র। ছিদ্রগুলো কিন্তু সোজা নয়, নিচের দিকে নামানো। আমার আরো ভিডিও রয়েছে সোনাকান্দা দুর্গ, না ইন্দ্রপুর কেল্লা, হাজীগঞ্জ দুর্গ। আপনারা আলাদা ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি শেয়ার করবেন। এই হচ্ছে পশ্চিম পাশে যে মঞ্চটা, তার নিচ থেকে ভিডিও করা এই অংশটুকু হচ্ছে পুরো পুরো দুর্গটা। এই হচ্ছে পুরো দুর্গটা। বর্তমানে এখানে খেলার মাঠের মতো খোলামেলা
স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে থাকেন দুর্গের ভিতরের অংশটুকু। আপনারা আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।